আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বর্তমান সময়ের সবথেকে আলোচিত বিষয় ইসরায়েল বনাম প্যালেস্টাইন যুদ্ধ। ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে কথা বলার আগে আমাদেরকে জানতে হবে ইহুদিদের কিভাবে উত্থান হলো। ইহুদি এখন যে পরিমাণে আছে, সেই পরিমাণে ইহুদি ছিল না বা প্যালেস্টাইন অঞ্চলটাকে তারা কিভাবে দখল করে ফেলল? ইহুদিরা মূলত হিব্রু ভাষাভাষীর লোকজন ছিল। তারা খ্রিস্টপূর্ব ১৩০০ শব্দের দিকে বর্তমান যে সিরীয় প্যালেস্টাইন অঞ্চলটা আছে সেখানে থাকা শুরু করত। খুবই অল্প পরিমাণ। কিন্তু ৩১৫ অব্দের দিকে খ্রিস্টপূর্ব ৩১৫ অব্দের দিকে যখন রোমানরা ওই অঞ্চলটাতে দখল করে, রোমানরা খ্রিস্টা ইহুদিদেরকে ওখান থেকে বিতাড়িত করে দেয়। কারণ রোমানরা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। তারা বিশ্বাস করত যীশু খ্রিস্টের হত্যার পিছনে অ্যা বড় একটি কারণ হলো ইহুদিরা। তো সেই থেকে তাদেরকে বিতাড়িত করে দেয়। এরপরে ১৫১৭ সালের দিকে সিরিয়া প্যালেস্টাইন যে অঞ্চলটা আছে এটা অটোমান সাম্রাজ্যের ভিতরে চলে আসে। অটোমানরা এর শাসন করা শুরু করে। তো অটোমানদের এবং ইউরোপিয়ানদের মধ্যে একটা মেলবন্ধন হিসেবে বা দোভাষী হিসেবে কাজ করে ইহুদিরা। ইহুদিরা ইউরোপীয় ভাষাভাষী পারদর্শী ছিল। সে সাথে তারা ওই অঞ্চলে যে ভাষা হিব্রু ভাষাভাষী তো সেটা জানতই। তো সেদিক থেকে তারা একটা কানেকশন হিসেবে কাজ করে। তো এদিক থেকে অটোমান সাম্রাজ্যের মধ্যে ইহুদিরা খুব ভালো একটা অবস্থান তৈরি করে। এখানে গ্রিকরাও ছিল। গ্রিকদের সাথে ইহুদিদের একটা দ্বন্দ্ব শুরু হয়। তো তারপরে ১৮৯৭ সালের দিকে ইহুদিরা তো বিভিন্ন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। ১৮৯৭ সালের দিকে ইহুদির জায়নিজমবাদ যে আছে সেটার প্রবক্তা থিওডর হার্টজেল উনি একটি বই লেখেন জায়নিজমের উপরে। সেখানে তিনি ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্রের একটা ইচ্ছা প্রকাশ করেন যে তিনি লিখেন যে ইহুদিদেরকে যদি বাঁচতে হয়, ইহুদিদেরকে তাদের ধর্ম টিকিয়ে রাখতে হলে, তাদেরকে সারভাইভ করতে হলে তাদের এই আলাদা একটি রাষ্ট্রের প্রয়োজন। সেই থেকে তিনি বিভিন্ন জায়গায় লেকচারার হিসেবে যেতেন এবং এই জিনিসটি তুলে ধরতেন। তিনি বড় একটা সম্মেলন করে ফেলেন ইহুদিদের মধ্যে। তো সব ইহুদিদের মধ্যে তিনি একটি বিশ্বাস জাগায় যে তাদের একটা রাষ্ট্রের প্রয়োজন। তো সেই থেকে ইহুদিরা কাজ করা শুরু করে এবং ইহুদিরা কিন্তু আগে থেকেই বড়, বড় ব্যবসায়ী ছিল এবং তারা অনেক ধনী, ধনী ব্যক্তি ইহুদি ছিল। তারা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বা বড়, বড় রাষ্ট্রে গিয়ে ব্রিটিশ, তারপর আমেরিকা এইসব জায়গায় গিয়ে তারা স্পন্সর করত। তো ইসরায়েলের যে রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে সবথেকে বড় বাধা ছিল যে আ এটা ১ম শুরু হয় ১৯১৭ সালের দিকেই রাষ্ট্র প্রতিষ্ঠার প্ল্যানটা। এটা তারা আ পরিচালনা করে ১৯১৭ সালে যখন ২য় বিশ্বযুদ্ধ হলো, ২য় বিশ্বযুদ্ধের আ সরি ১ম বিশ্বযুদ্ধ হলো। ১ম বিশ্বযুদ্ধের সময় যে অক্ষ শক্তি ছিল, অক্ষ শক্তির পরাজয় ঘটলো যখন মিত্রশক্তি জিতল। অক্ষ শক্তিতে ছিল অটোমান সাম্রাজ্য। তো অটোমান সাম্রাজ্যের পতন হওয়ার পরে জাতিপুঞ্জ যে গঠন হলো, জাতিপুঞ্জ থেকে ইসরায়েল আ ওই অঞ্চলটাকে শাসন করার ম্যান্ডেট দেওয়া হয় ব্রিটিশদের। তো ব্রিটিশরা যখন এই অঞ্চলটা শাসন করা শুরু করে তখন এই মূল বিপত্তিটা বাধে। তো ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে সবথেকে বড় ব্যবধান ছিল ম্যান্ডেটরি শাসনামল থেকে যে সমস্যাটা শুরু হয় এখান থেকে। তারপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে আরও ৩ টে সমস্যা ছিল। সেটা হলো ইহুদিদের যে চিন্তাভাবনা, তাদের মধ্যে যে চিন্তা ঢুকে দেওয়া, বিশ্বাস জাগানো এবং প্যালেস্টাইনিদের অভিবাসন করা। মানে প্যালেস্টাইনিদেরকে কিভাবে তারা সেখান থেকে সরাই দিতে পারে। এরপরে যে বেলফোর ঘোষণা ১৯১৭ সালে দেয়া হয়েছিল। বেলফোর ঘোষণায় ব্রিটিশরা একটা এখানে প্রতারণা বা চালাকিও বলতে পারেন, প্রতারণা করেছিল। তারা তাদের যে যুদ্ধের জন্য যে রসদ বা এই অঞ্চলটাকে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের দখলে রাখার জন্য যে তাদের প্রয়োজন ছিল শক্তি, অস্ত্র, অর্থ সব দিক থেকে তারা এই বেলফোর ঘোষণা দিয়ে সেটা অর্জন করে ফেলে। বেলফোর ঘোষণায় আ লর্ড বেলফোর ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সেই সময়কার। তিনি ঘোষণা করেছিলেন যে ইহুদিদের জন্য প্যালেস্টাইন এই অঞ্চলটা হলো একটি তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র প্রয়োজন। সেই সাথে তিনি ব আরও উল্লেখ করেছিলেন মুসলমানদেরকে হাতে রাখার জন্য যে মুসলমানদের ধর্মীয় এবং তাদের সিভিল যে অধিকার সেটা রক্ষার জন্য তারা কাজ করবে। একদিক থেকে তারা ইহুদিদেরকে তাদের আ বুঝিয়ে দিল যে তাদের সাথে আছে। আরেক দিক থেকে তারা মুসলমানদেরকে বুঝিয়ে দিল যে, "আমরা তোমাদের সাথে আছি। তোমরা আমাদের সাথে যুদ্ধ করো। আমরা যদি যুদ্ধে জয় করি তাহলে তোমাদেরকে এইসব সুবিধা দিব।" তো সবাই যে যার জায়গা থেকে বিশ্বাস করে ব্রিটিশদেরকে শাসন ক আ সাহায্য করে। সাহায্য করার পরে তারা যুদ্ধে জয়লাভ করে। ওই অঞ্চলটা তাদের দখলে আসে। তারা যখন শাসন করা শুরু করে। কিন্তু ব্রিটিশদের মূলত প্ল্যানই ছিল যে ওই অঞ্চলটাতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। শুধু মুসলমানদের সাথে তারা একটা প্রতারণা করে। তারা এই প্রতারণা করার সুযোগ পায় আরো একটি কারণে। মুসলমানদের সেই সময়কার যারা নেতা, আ ২ টি গ্রুপ ছিল। মুসলিমদের ২ টি গ্রুপ ছিল। একটা নাসাশিবি পরিবার, আরেকটা ছিল হুসেইনি পরিবার। তারা নাসাশিবি পরিবারকে মুফতির দায়িত্ব দেয় এবং হুসেইনি পরিবারকে তারা আ মেয়র হিসাব আ মেয়রের দায়িত্ব দেয়। তো এটা দিয়ে তারা মুসলিমদের মধ্যে একটা মানে বিভক্তি সৃষ্টি করে। সেই থেকে
প্যালেস্টাইনে কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিভক্তি চলে আসছে। প্যালেস্টাইনের ২টি অঞ্চল, দুই জায়গায় ২টি শাসক। তো সেই জায়গা থেকে তারা শুরু করেছে। তো এরপরে যারা যে আরো যে ঘটনা, ১ম বিশ্বযুদ্ধের সময় কিন্তু ওই ইসরায়েল অঞ্চলটাতে ইহুদির পরিমাণ খুবই অল্প পরিমাণ ছিল। তারপরে ১ম বিশ্বযুদ্ধের সময় ৬০,০০০ ইহুদি ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে আসা শুরু করে। এরপর বেলফোর ঘোষণা যে দেয়, বেলফোর ঘোষণার পরে আরো ৩৫,০০০ ইহুদিকে তারা অভিবাসন করে নিয়ে আসে। যখন এখানে মুসলমানদের আরো একটি ভুল রয়েছে, তারা এখানে লোভে পড়েছিল বা তাদের, আমি আসলে এক্সাক্টলি বলতে পারব না, কিন্তু পরে যেটা বুঝেছি, তারা ইহুদিদের কাছে চড়া দামে জমি বিক্রি করত। ইহুদিরা তাদের কাছ থেকে মানে যে জমির মূল্য তার থেকেও ১০-১৫ গুণ বেশি দাম দিয়ে মুসলমানদের কাছ থেকে জমিগুলো মানে কিনে নিত, এবং মুসলিমরা এই অর্থ পেয়ে তারা আবার আরবের যে বিভিন্ন দেশগুলোতে অন্য জায়গাগুলো মানে গিয়ে তারা অভিবাসন শুরু করে ফেলে। এর ফলে কি হয়েছে? ইহুদিদের একটা বিস্তার লাভ করেছে, মুসলমানরা কমা শুরু হয়ে গেছে। ১৯৪৮ গিয়ে ১৩,৬০,০০০ আরব, তার বিপরীতে ইহুদি হয়ে যায় ৬,৩০,০০০। মানে যেখানে তাদের পরিমাণ ছিল ১০,০০০, ২০,০০০, বা তাদের অবস্থানই ছিল না। তাদেরকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র থেকে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে তারা এই বড় একটি জায়গা দখল করে ফেলে। এর ফলে যে প্যালেস্টাইনরা ভূমি ত্যাগ করা শুরু করে, মিশর, জর্ডান, লেবানন এইসব জায়গায় যায়, এবং এই কারণটাই কিন্তু আজকের যে প্যালেস্টাইনিদের ভূমিহীনতার একটা মূল কারণ। এখন অবশ্য তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, কিন্তু ১ম এ তারা এই সুযোগটি ইসরায়েলিদেরকে দিয়েছিল। তো এরপরে বেলফোর ঘোষণার পরে ইহুদিদের থেকে তারা যে অর্থ আদায় করে আ ব্রিটিশরা, এবং মুসলমানরা তো যুদ্ধে হেল্প করে। তো সেটার বেনিফিট কিন্তু ইহুদিরাই পেয়েছে। এরপরে তো ২য় বিশ্বযুদ্ধ হলো। ২য় বিশ্বযুদ্ধেও ইহুদিরা ব্রিটিশদেরকে সাহায্য করেছে। তো এরপরে এরপরে অনেক ঘটনা ঘটে। জাতিসংঘে এটা নিয়ে আলোচনা হয় ১৯৪৭ সালের দিকে। প্যালেস্টাইন, ইহুদি ২ টা আলাদা রাষ্ট্রের আ কথা বলা হয়, এবং যে বাইতুল আকসা আছে, বাইতুল আকসা কিন্তু খ্রিস্টান, ইহুদি, মুসলিম ৩ ধর্মেরই পবিত্র স্থান। তো এই পবিত্র স্থানকে আ সবার সবার জন্য ওপেন রাখার জন্য একটা কমিশন গঠন করার কথা বলা হয়। ১৯৪৮ সালের দিকে ব্রিটিশরা যখন ম্যান্ডেট আ গুটায় নিয়ে চলে যায়, তারপর ১৯৪৮ সালের মে মাসে, ১৪ই মে সম্ভবত, ডেভিড বেনগুইন, সেই সময়কার ইসরায়েলের নেতা ছিল। তিনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, এবং ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে দেন। এরপরে ১৯৪৮ সালেই তৎকালীন মার্কিন যে প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান, তিনি স্বীকৃতি দিয়ে ফেলেন, এবং ইসরায়েলিদের সেই সময়কার বাহিনী ছিল হাগানা। হাগানাকে সরকারি বাহিনী হিসেবে ঘোষণা করা হয়। এরপরে আরবদের টনক নড়ে। এরা কিন্তু এতদিন চুপ ছিল। এরা সব মানে এখন যেরকম চুপ সেরকম দেখতো শুধু, যে কি হইতেছে না হইতেছে। তারপরে যখন দেখলো যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছে, তাদের মানে তখন মনে হয়েছে যে না, আসলে আমাদের এখন আক্রমণ করা উচিত। তারা তখন মিশর, প্যালেস্টাইনে ঢুকে পড়ে, লেবানন হাগানা বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে। এরপরে জর্ডানও যোগ দেয়। আরব যে দেশগুলো আছে তারা যুদ্ধ শুরু করে। কিন্তু এ পর্যন্ত ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩ ৪ টি যুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে। আরব ইসরায়েল যুদ্ধ ৪ টি যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধেও মুসলিমরা জয়লাভ করতে পারেনি। সবগুলোতেও জয় ইসরায়েলিরা জয়লাভ করেছে। সবথেকে শেষ যে পরাজয়টি হয়েছে ১৯৭৩ সালে মিশরের সাথে, মিশর ইসরায়েল যে যুদ্ধ, সেখানে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তি করে। ক্যাম্প ডেভিড চুক্তি করার পরে মিশর ১ম মুসলিম রাষ্ট্র হিসেবে, ১ম আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দান করে। এর এর মাধ্যমেই মানে মুসলমানদের একটা চূড়ান্ত যে পরাজয় সেটি ঘটেছে। আনোয়ার সাদাত আ জিতে গেলেন নোবেল। তিনি এই শান্তি চুক্তি করার মাধ্যমে, এটা তো একটা পলিসি ছিল ওদেরকে, যে মুসলিমদেরকে কিভাবে একটা বিভক্ত করা যায়। সবগুলো ট্রাপে যতগুলো ফাঁদ তৈরি করা হয়েছিল, সবগুলো ফাঁদে তারা পা দিয়েছে। ১৯৪৮ সালে যে যুদ্ধ, সেটার সবথেকে যে বড় ফাঁদ, যেখান থেকে মুসলমানদের সবথেকে বড় বিভক্তি তারা তৈরি করেছিল, সেটি ঘটেছে ১৯৪৯ সালের ১৯৪৯ সালে যখন যুদ্ধবিরতি আলোচনা করা হয় জাতিসংঘে। যুদ্ধবিরতিতে ইসরায়েল সম্মত হয় এবং আরব রাষ্ট্রগুলো সম্মত হয়। তারা সম্মত হয়েছিল, কিন্তু এখানে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং ইসরায়েল একটা কূটনৈতিক চাল চেলেছে। তারা করেছিল, তারা কোনো যুদ্ধবিরতি ইসরায়েল বনাম আরব রাষ্ট্রের সাথে হয়নি। মানে পুরো আরব যে রাষ্ট্রগুলো আছে সবগুলোর কম্বাইন করে হয়নি। তারা ইন্ডিভিজুয়াল প্রতিটি রাষ্ট্রের সাথে চুক্তি করে যুদ্ধবিরতি। এর মাধ্যমে প্রতিটি রাষ্ট্রকে তারা ফিল করায় যে তোমাদের এখানে নিজস্ব স্বার্থ আছে। তোমাদের দেশের আলাদা স্বার্থ আছে। এই স্বার্থ তাদেরকে ফিল করায় যে তোমরা তোমাদের স্বার্থ নিয়ে থাকো। একসাথে জোট করে যুদ্ধ করতে আসো না। তাহলে তোমাদের ইন্ডিভিজুয়াল যে স্বার্থগুলো আছে, কারো বড় জায়গা হারাবে, কেউ আ
কেউ ব্যবসা-বাণিজ্য থেকে লস করবে। তো এই ফিলগুলোর মাধ্যমে যে একটা তাদেরকে অনুভব করিয়েছে, সেই থেকে কিন্তু মুসলমানদের একটা আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেছে এবং কোনো যুদ্ধেই তারা এরপর থেকে জয়লাভ করতে পারেনি এবং এ পর্যন্ত ৪ টি যুদ্ধ, ৪ টি যুদ্ধেই ব্যর্থ হয়েছে। তো এখনো আমরা সেটার দেখতে পাচ্ছি ১৯৪৯ সালে যখন তারা যুদ্ধগুলো করল, বিরতি ১৯৫০ সালে তারা ১ম এ করেছে কিন্তু ১৯৪৯ সালের ২৪শে ফেব্রুয়ারি ১ম এ মিশরের সাথে যুদ্ধবিরতিতে গেছে। তারপরে তারা ১৬ই মার্চে জর্ডানের সাথে গেছে। তারপরে ২৩ মার্চ লেবাননের সাথে। তারপরে ১৩ই এপ্রিল তারা গেছে আ সিরিয়ার সাথে। তো তারা এখানে একটা মানে খুবই তা তাদের দিক থেকে তারা একটা বুদ্ধিদীপ্ত রোল প্লে করেছে। তো এই হলো যে এই ইতিহাস। আরো অনেক ইতিহাস রয়েছে। পরে আরো সময় পেলে আমি বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে অনেক ভুল থাকতে পারে বা আমার উপস্থাপনায়ও সমস্যা থাকতে পারে। তো এগুলো ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই এর পরবর্তীতে কোনো ইতিহাস নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করার প্রয়োজন হলে বা আপনাদের জানার ইচ্ছা হলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব।